হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমরা শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 ছায়া পাবলিকেশন বইয়ের ইউনিট 1 স্থির তড়িতের দ্বিতীয় অধ্যায় তড়িৎ ক্ষেত্র থেকে থিওরি ভিত্তিক ক্লাস। তড়িৎ ক্ষেত্র অধ্যায় এটা আমাদের প্রথম পার্ট। আজকে মূলত আমরা কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং পরাবৈদ্যুতিক দুর্ভোগ এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝি? দ্বিতীয় অধ্যায় হলো আমাদের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র ওকে, কোনো একটা তড়িতাধানের আকর্ষণ ও বিকর্ষণ বল, অর্থাৎ তড়িৎ বল যে অঞ্চল জুড়ে কাজ করে থাকে তাকে আমরা বলি তার তড়িৎ ক্ষেত্র। অথবা আমরা বলতে পারি যে কোনো একটা আধানের সাপেক্ষে যে অঞ্চল জুড়ে অন্য কোনো আধানকে রাখলে সেটা তড়িৎ বল, অর্থাৎ আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল। সম আধান হলে আমরা জানি বিকর্ষণ বল হবে এবং বিপরীত আধান হলে আকর্ষণ বল হবে। যে বল অনুভব করবে, যে এলাকা জুড়ে বল অনুভব করবে তাকে কোনো একটা আধানের তড়িৎ ক্ষেত্র বলা হয়, তাই না? এবার এখানে আমরা মূলত দেখলাম যে কোনো একটা আধানের জন্য একটা নির্দিষ্ট এলাকা জুড়ে সে বল প্রযুক্ত করতে পারে, আবার কোনো একটা আধানের জন্য নির্দিষ্ট এলাকার মধ্যে অন্য কোনো আধানকে রাখলে সেটা বল অনুভব করবে। তাহলে এই যে দুটো আধানের কথা আমি বললাম, একটা আধানের সাপেক্ষে অন্য আধানের উপর বল প্রযুক্ত হয়, সেই বলের মানটা কত এটা আমরা জানতে পারবো কুলম্বের সূত্রের সাহায্যে। ওকে, তাহলে এরপর আমরা শুরু করলাম কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রে বলা হলো এখানে একটা কিউ আধান, এখানে একটা আধান, এটাকে আমি বললাম Q1, এখান থেকে আর দূরত্বে আরেকটা আধান Q2। তাহলে এই Q1 ও Q2 আধানের মধ্যে যাদের দূরত্ব আর কি পরিমাণ বল প্রযুক্ত হবে সেটা কুলম্বের সূত্রের সাহায্যে আমরা নির্ধারণ করতে পারি। কুলম্বের সূত্রে বলা হয়েছে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধানের গুণফলের সমানুপাতি এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। তাহলে কুলম্বের সূত্রে কি বলা হলো, দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল আধানের গুণফলের সমানুপাতি এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, সম আধান হলে বিকর্ষণ এবং বিপরীত আধান হলে আকর্ষণ কমন। এই বলটাকে যদি এফ আমরা বলি তাহলে এফ সমানুপাতি কার হবে? Q1। এফ সমানুপাতি Q1 Q2, Q1 ইন্টু Q2 গুণফলের সমানুপাতি এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। আবার এফ সমানুপাতি 1/r²। এবার দুটোকে একসঙ্গে করে দিলে এফ সমানুপাতি Q1 Q2 r²। সমানুপাতি চিহ্ন তুলতে গেলে আমরা কি করব? এফ সমানুপাতি, অতএব এফ ইজিক্যাল টু কে। কে হলো সমানুপাতিক ধ্রুবক, Q1 Q2 r²। কে কিন্তু এখানে সার্বজনীন ধ্রুবক নয়, এটা মাধ্যমের উপর নির্ভরশীল। তাহলে সূত্রের মধ্যে যে কথাটা লেখা নেই যে দুটো আধানের মধ্যে যে তড়িৎ বল আকর্ষণ হোক কিংবা বিকর্ষণ হোক সেটা শুধুমাত্র কিন্তু আধানের
গুণফলের সমানুপাতি এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি নয়, এটা মাধ্যমের উপরেও নির্ভরশীল। কমন। এবার এই যে কে এর মান শূন্য মাধ্যমের ক্ষেত্রে এবং অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। কে এর মান এসআই পদ্ধতিতে, এবার আমরা দেখব এই কে এসআই পদ্ধতিতে কে এর যে রূপ সেটা কি হয়, 1/4 পাই এপসাইলন নট। এই এপসাইলন নট হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং এর যে মান সেটা হয় 9 × 10⁹ এবং এর ইউনিট কি হবে। আচ্ছা, এইখান থেকে আমরা কে এর ইউনিট, এপসাইলন নটের ইউনিট বের করতে পারবো। দেখো, কে আর এপসাইলন নট এরা কিন্তু একে অপরের ব্যস্তানুপাতি, তাই না? এবং এদের ইউনিটটাও তাহলে একে অপরের ব্যস্তানুপাতি হবে। ঠিক আছে, তাহলে এরপর সর্বপ্রথম আমরা কে এর ইউনিট বের করি। কে, এখান থেকে যদি কে বের করি তাহলে আমরা কে সমান সমান কী পাবো, Fr² বাই Q1 Q2। ওকে, এবার এফ এর একক কি, নিউটন, আর এর একক মিটার, r² এর একক মিটার স্কোয়ার, Q1 Q2 কুলম স্কোয়ার। তাহলে এটা হলো নিউটন মিটার স্কোয়ার কুলম -2। তাহলে কে এর একক কী হয়ে যাবে, নিউটন মিটার স্কোয়ার কুলম -2। এবারে যদি আমরা এপসাইলন নট, এই এপসাইলন নটকে আমরা কি বলবো, এপসাইলন নটকে আমরা বলবো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আচ্ছা, এপসাইলনকে বলবো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আর এপসাইলন নটকে বলবো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আর এপসাইলন নটকে আমরা বলবো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এটা মাধ্যমের নিজস্ব প্রপার্টি। এর অর্থ হচ্ছে কোনো একটা মাধ্যম তড়িৎকে কত সহজে বা কত বেশি পরিমাণ বাধা দিচ্ছে তার মধ্য দিয়ে প্রবাহিত হতে, এটা হলো আমাদের মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা তার নিজস্ব বৈশিষ্ট্য। এর অর্থ হলো সে তড়িৎকে কত সহজে তার মধ্য দিয়ে যেতে দিবে। ওকে, এইবার এপসাইলন নট হলো তাহলে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এর মান কত হয়, এর মান হয় 8.854 × 10⁻⁻12। এবার এই এপসাইলন নটের ইউনিট কী হয়, কে এর অপোজিট, কারণ কে আর এপসাইলন নটের মধ্যে ব্যস্তানুপাতি সম্পর্ক। তাহলে এটা কি হবে, এটা আছে নিচে, তাহলে এটা থাকবে উপরে। এপসাইলন নটের ইউনিট হবে কুলম স্কোয়ার আর নিউটন মিটার, এটা থাকবে নিচে। তাহলে নিউটন -1 মিটার -2 কমন। তাহলে এটা হয়ে গেল কুলম স্কোয়ার নিউটন -1 মিটার -2। এই গেল আমাদের এপসাইলন নটের ভ্যালু। আচ্ছা, এটা আমরা লিখলাম এসআই পদ্ধতিতে। এইবার যদি আমরা এই সূত্রটাকে সিজিএস পদ্ধতিতে লিখতে চাই, F = K Q1 Q2 বাই r²। এবার সিজিএস পদ্ধতিতে আমরা লিখব F = K এর বদলে এখানে হয়ে যাবে 1/K'। আচ্ছা, আমরা এক কাজ করি, এটাকে K' বলে দিলাম, এটাকে বলছি K' = 1/K Q1 Q2 বাই r²। এবং আমাদের যে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে এই কে এর মান হয়ে যায় 1, ফলে সম্পূর্ণ K'-টার মানও হয়ে যাবে 1। ঠিক আছে, এরপরে আমরা দেখব মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে আমরা কি বুঝি। কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার যে অনুপাত তাকে বলা হয় ওই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক।
মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে বলা হয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। একে আমরা কে অক্ষর দিয়ে প্রকাশ করি। কে সমান সমান এপসাইলন বাই এপসাইলন নট, যেখানে এপসাইলন হলো মাধ্যমটির তড়িৎ ভেদ্যতা, মাধ্যমটির তড়িৎ ভেদ্যতা এবং এপসাইলন নট হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। যেমন কয়েকটি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আমাদের জানা আছে। বায়ু বা শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। যদিও বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আমাদের জানা আছে। এপসাইলন নটের মান আমরা দেখেছি না, এপসাইলন নট ইজ ইকুয়াল টু 8.85 ইন্টু 10⁻⁻12। এটা কি ছিল? কুলম্ব স্কোয়ার নিউটন -1 মিটার -2। এটা ছিল আমাদের এপসাইলন নট, অর্থাৎ শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান। এখানে আমরা দেখব পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান। পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান শূন্য বা বায়ু মাধ্যমের জন্য হয় 1 এবং জলের জন্য হয় এই কে এর মান 80। কমন, এগুলো আমাদের কাজে লাগতে পারে। এরপরে আমরা চলে যাব কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা আমরা দেখব। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কমন। এবার আমরা আলোচনা করতে চললাম কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। দুটো বিন্দু আধান Q1 ও Q2 যদি r দূরত্বে থাকে তাহলে কুলম্বের সূত্রের স্কেলার রূপ ছিল F = K ড্যাশ Q1 Q2 বাই r স্কোয়ার। এইবার এই যে প্রযুক্ত বল, একে যদি আমরা ভেক্টর রূপে দেখাতে চাই, তার জন্য প্রযুক্ত বলকে নির্দিষ্ট অভিমুখে দেখাতে হবে। ধরলাম যে দুটো আধানই আমরা সম আধান নিয়েছি Q1 Q2 এর উপর, তাহলে কোন অভিমুখে বল প্রযুক্ত করবে? এই অভিমুখে। এই বলটাকে আমি বললাম F21। তাহলে এইবার F21 সমান সমান কী হবে? K ড্যাশ Q1 Q2 বাই r স্কোয়ার, তাই না? এবার এই আরকে আমাদের ভেক্টর রূপে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে আর এটা তো মড ভ্যালু, এটাকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা এই অভিমুখে যাব, তাহলে R2 মাইনাস R1 ভেক্টর, এবং সিম্পলি এটাকে আমরা লিখব R21 ভেক্টর, এবং এর জন্য যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা লিখব R21 ক্যাপ। আবার ইউনিট ভেক্টর n ক্যাপ সমান সমান আমরা জানি প্রদত্ত ভেক্টর অর্থাৎ a ভেক্টর বাই তার মডিউলাস। অতএব এই R21 ইউনিট ভেক্টর সমান সমান হয়ে যাবে R21 ভেক্টর বাই তার মড ভ্যালু। এই মড ভ্যালুটা হলো আমাদের R। কমন। আচ্ছা, এটাকে তাহলে আমরা ভেক্টর রূপে দেখাতে গেলে মড আর মডের স্কোয়ার, এবং এই অভিমুখে আমরা দেখাবো ইউনিট ভেক্টর R21 ক্যাপ। এটা হলো আমাদের কাছে একক ভেক্টর। এরপর আমরা কি করব? K ড্যাশ Q1 Q2 R স্কোয়ার, R21কে আবার কে লিখতে পারি? R21 ভেক্টর বাই মড অফ R। এটা সমান সমান হয়ে যাবে তাহলে K ড্যাশ Q1 Q2 আর স্কোয়ার আর আর মিলে হয়ে গেল তাহলে R কিউব, আর এখানে R21 ভেক্টর। ওকে, এটা হয়ে গেল তাহলে আমাদের Q1 এর জন্য Q2 এর উপর প্রযুক্ত বলের ভেক্টর রূপ। এবার যদি আমরা Q2 এর জন্য Q1 এর উপর প্রযুক্ত বল বের করতে চাই, তাহলে এই বলের অভিমুখ কোন দিকে হবে? এই দিক বরাবর। একে আমরা কি বলবো? F12 ফোর্স অন 1/2 F12। তাহলে F12 সমান সমান কী হবে? K ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হলো অবস্থান ভেক্টরের মড ভ্যালু আর স্কোয়ার। এবার এর ইউনিট ভেক্টর আমাদের লিখতে হবে। এর ইউনিট ভেক্টর আমরা কি লিখবো? R12 ক্যাপ। এবার আমাদের বলের অভিমুখ এইদিকে, তাহলে অবস্থান ভেক্টরের অভিমুখ আমাদের এইদিকে প্রকাশ করতে হবে। এই মড ভ্যালুকে আমরা লিখতে পারি তাহলে
ফাইনাল মাইনাস ইনিশিয়াল, r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর, একে আমরা লিখব r12 ভেক্টর, আর এর জন্য যে একক ভেক্টর সেটাকে আমরা লিখব r12 ক্যাপ। একদম সিম্পল, আগের মতোই। f21 কী ছিল, কে ড্যাশ q1 q2 বাই r স্কোয়ার r21 ক্যাপ, আর এটা হবে f12 ভেক্টর ইজিক্যাল টু কে ড্যাশ q1 q2 বাই r স্কোয়ার 1 2, এখানে 2 1, এখানে 1 2। এবার আবার ইউনিট ভেক্টর সমান সমান r12 ক্যাপ সমান সমান r12 ভেক্টর বাই তার মড ভ্যালু, তাহলে এটা হবে কে ড্যাশ q1 q2 বাই r। আচ্ছা, এখানে এই ইউনিট ভেক্টরকে আমরা r12 ভেক্টর বাই তার মড, এবং এখানে একটা স্কোয়ার ছিল, তাহলে এটা মিলে টোটাল হয়ে যাবে আমাদের কিউব। এইটা হয়ে গেল আমাদের f12। তাহলে Q1 এর জন্য Q2 এর উপর কুলম্বের সূত্রের ভেক্টর রূপ হলো এটা, এবং Q2 এর জন্য Q1 এর উপর কুলম্বের সূত্রের ভেক্টর রূপ হলো এটা। ঠিক আছে, এবং আমরা এই কে ড্যাশের মান 1/4 পাই এপসাইলন নট শূন্য মাধ্যমের জন্য বসিয়ে দিতে পারি কমন। এখন আমরা আলোচনা করব আমরা এই যে কুলম্বের সূত্র পড়লাম এই সংক্রান্ত কিছু তথ্য। ওকে, এই যে কুলম্বের সূত্র সেটা শুধুমাত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য, এবং এই বল আধান দুটির কেন্দ্রগামী সংযোগ রেখা বরাবর ক্রিয়াশীল। তাহলে কুলম্বের সূত্র সংক্রান্ত কিছু তথ্য। 1 নম্বর হলো কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য, বিন্দু আধানের জন্য প্রযোজ্য। এবং 2 নম্বর হলো এই বল দুটি আধানের কেন্দ্রগামী সংযোগকারী রেখা বরাবর ক্রিয়া করে, কেন্দ্রগামী সংযোগকারী রেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এখানে একটা বিন্দু আধান Q1, এখানে একটা বিন্দু আধান Q2 থাকলে তাহলে কেন্দ্রগামী সংযোগকারী রেখা বরাবর এই বল ক্রিয়া করে থাকে। 3 নম্বর হলো এই বলের সীমা কত, 10⁻⁻15 মিটার টু 10⁻18 মিটার পর্যন্ত এই বল ক্রিয়া করে থাকে। 10⁻⁻15 মিটারের মধ্যে আমরা নিউক্লিয় বল এর অস্তিত্ব দেখতে পাই, তাই এখানে কুলম্বীয় ফোর্স কাজ করা বন্ধ করে দেয় কেমন। এরপরে আমরা যেরকম কুলম্বের সূত্র ঠিক একই রকম নিউটনের মহাকর্ষ সূত্রও পড়েছিলাম, তাই না, যেখানে বলা হয়েছিল যে দুটো ভরের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতি এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। তাহলে এই নিউটনের মহাকর্ষ সূত্রের সঙ্গে কুলম্বের সূত্রের কি সাদৃশ্য ও বৈসাদৃশ্য আছে একবার আমরা সেগুলো দেখে নিব। এবার আমরা তাহলে দেখছি নিউটনের মহাকর্ষ সূত্র। আচ্ছা, কুলম্বের তড়িৎ বল সংক্রান্ত সূত্র ও মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্রের এবার একবার পড়ব আমরা সাদৃশ্য। এবার সাদৃশ্য কি আছে, তো 1 নম্বর উভয় বল কেন্দ্রিক বল, অর্থাৎ কেন্দ্রগামী সংযোগকারী রেখা বরাবর কাজ করে। এরপরে উভয় বল
উভয় বল শূন্য স্থানে কাজ করে। 3 নম্বর আমরা বলতে পারি উভয় বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। উভয় বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। আর 4 নম্বর আমরা বলতে পারি উভয় বল সংরক্ষী বল। উভয় বল সংরক্ষী বল, হ্যাঁ, পথের উপর নির্ভর করে না। কমন। এখন আমরা দেখব বৈসাদৃশ্য। নিউটনের মহাকর্ষণ সূত্র ও কুলম্বের বলের মধ্যে, তড়িৎ আকর্ষণ বল সংক্রান্ত কুলম্বের যে বল, তাদের মধ্যে কি বৈসাদৃশ্য আছে। বৈসাদৃশ্য 1 নম্বর বৈসাদৃশ্য হচ্ছে কুলম্বের সূত্রের তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভরশীল, কিন্তু মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভরশীল নয়। 2 নম্বর হলো কুলম্বের তড়িৎ বল আকর্ষণ বা বিকর্ষণধর্মী, কিন্তু মহাকর্ষ বল আকর্ষণধর্মী। মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণধর্মী। 3 নম্বর আমরা বলতে পারি তড়িৎ বল মহাকর্ষ বলের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তড়িৎ বল মহাকর্ষ বলের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এবং আরেকটা আমরা বলতে পারি যে এদের মধ্যে এই কুলম্বের তড়িৎ বল এবং নিউটনের মহাকর্ষ বলের মধ্যে যে আরেকটা বড় পার্থক্য, সেটা হলো কুলম্বের তড়িৎ বল দুটি বিন্দু আধানের মধ্যে কাজ করে, আর মহাকর্ষ বল কার মধ্যে কাজ করে? মহাকর্ষ বল দুটি বিন্দু ভরের মধ্যে কাজ করে। কমন। এই গেল আমাদের কুলম্বের তড়িৎ বল সংক্রান্ত সূত্র ও নিউটনের মহাকর্ষ সূত্রের মধ্যে কিছু বেসিক সাদৃশ্য ও বৈসাদৃশ্য। কমন। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। আমি চেষ্টা করব তোমাদের জন্য বাকি পার্টগুলো খুব শীঘ্রই আপলোড করে দেওয়ার। ধন্যবাদ।